প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো নতুন রাজনৈতিক দল এবং আসন্ন নির্বাচন নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন টকশো তারকা। ইতিমধ্যে আমরা দেখেছি যে সবসময় প্রায় টকশোগুলি ভাইরাল হয় বিভিন্ন গণমাধ্যম সহ আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই। বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান রয়েছেন আমাদের সাথে। আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আরেকজন অতিথি রয়েছেন আমার অত্যন্ত প্রিয় শিক্ষক। আমার ছাত্র জীবনের শুরুটার সময় যে শিক্ষকের সাথে প্রথম পর্যায়ে পরিচয় হয়েছে, অনেক সহযোগিতা নিয়েছি এবং রাজনৈতিক জীবন আদর্শ যাই থাকুক না কেন নিজের মতাদর্শ কখনো পরিবর্তন ঘটায়নি। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী রয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ স্যার, আপনাকেও স্বাগত জানাই আজকের আয়োজনে আপনি অংশগ্রহণ করার জন্য। আমি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, আপনাকে কিন্তু আলোচনাটা শুরু করতে চাই। আলোচনাটা তো সবসময় রাজনৈতিক আলোচনাই করি, কিন্তু আপনাকে দেখে আমার একটু ভিন্ন প্রসঙ্গ মনে হলো। সেটি মনে হচ্ছে, আমার কাছে মনে হয় আপনি টকশোতে নিজের আঞ্চলিক ভাষাটাকে খুব পপুলার করেছেন এবং সেই পপুলার করবার ক্ষেত্রে আপনি এবং খুব সুস্পষ্টভাবে, এটার অর্থ এটি নয় যে আমরা বুঝতে পারি না। আমাদের নাটকে এখন দেখবেন যে অনেক নাটক খুব পপুলার হয় একটু আঞ্চলিক ভাষা যখন কথা বলে। তো আপনি আজকে আসলে কী বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনার কাছে মনে হয় যে আজকে আলোচনা যেহেতু টাইটেল ঠিক করেছে নতুন রাজনৈতিক দল এবং আসন্ন নির্বাচন নিয়ে, আমার প্রশ্নের আগে আপনার নিজের মতো করে আপনি কিছু বলতে চান কিনা? আপনার ভক্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা স্কোপ আমাকে আপনি দিয়েছেন কিরণ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথাগুলো বলছি আজকে তো 10,000 গালি আমাকে খাইতে হবে। যে কথাগুলো আমি বলবো, আমার মতো গালি বোধহয় টকশো করে এমন মানুষ বাংলাদেশে কেউ খায় না। কি গালি দেয় এগুলো কল্পনা করতে পারবেন না। এবং গালি দেওয়ার পিছনের নামটা লেখা থাকে ইসলাম। আমি সবাইকে চিনি, এদেরকে, তাদের কথা শুনে চিনি, তাদের চেহারা দেখে চিনি, তাদের দাড়ি দেখে চিনি, তাদের আদর্শিক যে চিন্তা ভাবনা দেখে চিনি। এরা নাকি এই দেশে ইসলাম করতে চায় এবং এমন ধরনের বকাবকি এরা করে, আমি অসম্ভব আমার কাছে মনে হয়। এবং আমি এটা প্রথমেই এই দেশের একটা রাজনৈতিক দল, এই দলটার সাথে আমার কোনো সময় দূর সম্পর্কও ছিল না। আমি দলের রাজনীতি করি না, জামাতকে আমি বিশ্বাসও করি না, তাদের আদর্শ, কিন্তু তাদেরকে আমি শত্রুও মনে করতাম না। আমি মনে করতাম বাংলাদেশে এখন যারা জন্মগ্রহণ করছে তারা তো ৭১-এ যুদ্ধে বিরোধিতা করে নাই, আচ্ছা তারা তাদের রাজনীতি করুক। এবং তারা বেশ ভালো রাজনীতি করছে, কিন্তু যেদিন থেকে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা শুরু করছে, আমি এটা বলবো একটু পরে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যেদিন বিরোধিতা শুরু করছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, এখনো আজকেও তাদের এক ছেলে উপদেশ সভাপতি, এরা যে জ্ঞানী হয়েছে, এই জ্ঞানীরা কিন্তু এখনো বলে যে তারা কিন্তু মুক্তিযুদ্ধ সমর্থন করছিল। মুক্তিযুদ্ধ আসলে শেখ মুজিবুর রহমান চাইছে না, চাইছিল গোলাম আজম সাহেব এবং জামাত ইসলাম। কিন্তু পরে তারা একটু পিছায় গেল, দেখলো ভারত আইসা এখানে যোগদান করছে, এই কারণে পিছায় গেল। এ হলো তাদের আজকের ভাষা। এত মিথ্যাবাদী, এত ইতিহাস সম্পর্কে এত জ্ঞান পাপীরা, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যারা মিথ্যা কথা বলে, ১ নম্বর তারা রাজনীতিবিদ হওয়া উচিত না, তাদের দল থাকা উচিত না, ইসলামের নামটাকে তারা কলঙ্কিত করতেছে এইসব কথা, এত মিথ্যা কথা বইলা। এই যে আমি আজকে কথা বলতেছি, আমাকে 10,000 গালি দিবে। কি গালি দিবে আপনাকে বললাম না আমি। ১, ২ নম্বর আমার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র হইতেছে জাতীয় এবং স্থানীয়ভাবে। জাতীয় আমার বাংলাদেশ, স্থানীয় আমার কিশোরগঞ্জ। কারণ একটা দল সব জায়গায় বসে গেছে। এই যে উনি আসছেন আজকে, বলছে যে উনি নাকি আবার বিশ্ববিদ্যালয়ে যাবেন, আমার নুরুল আমিন ব্যাপারী ভাই। এখানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনারা স্বীকার করেন না, ওনারা খুব ভালো মানুষ, কিন্তু ওনাদের রাজনীতির ওই গোড়া পত্তন যেখান থেকে হয়েছে, সেই তারা আজকে সারা বাংলাদেশ দখল করে বসছে। আমি গেছিলাম গত 24 তারিখে রাজশাহীতে, আমি প্রধান অতিথি ছিলাম। জনসভা করার পরে আমি রাজশাহী শহর থেকে গেলাম ইউনিভার্সিটিতে, কারণ আমার স্ত্রী রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রী। সেইখানে দেখতে গেল রাত্রে সমস্ত সিনিয়র প্রফেসররা আইসা জমায়েত হইলেন। তারা একটা কথাই বললেন যে কথাটা বললেন যে আমরা ফ্যাসিস্টের আমলেও রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের অন্তত একটু হাসি দেওয়ার সুযোগ ছিল। এখন রাজশাহী ইউনিভার্সিটি
এই যে বিএনপি এই মানে ভিসি থেকে ধরে অন্য যারা আছে সমস্ত জায়গাতে স্বাধীনতা বিরোধীরা বৈশা গেছে এবং তাদের কথাবার্তা শুনলে আর প্রফেসরই করতে ইচ্ছা করে না। রাজশাহী প্রফেসর আমার কথাটা শুনতেছে, আমি এই কারণে কথাটা বললাম। সব জায়গা তারা দখল করে দিছে, একদম প্রিন্সিপাল সেক্রেটারি থেকে ধরে, চিফ সেক্রেটারি থেকে ধরে, ডিসি থেকে ধরে সমস্ত মধ্যবর্তী স্থানগুলো দখল করে নিয়ে ভিন্ন অভিযোগ করে। আমি বলছি, আমাকে শুনেন, আমার বিরুদ্ধে যে কনস্পিরেসিটা হচ্ছে, আমি বাংলাদেশের মানুষকে সাক্ষী রাখলাম। এক নম্বর হলো তারা আমাকে কি করবে আমি জানি না, কারণ আমি যে জন্ম নিয়েছি, আমার স্রষ্টা হইলো আমার জীবনের মালিক। আমি তার কাছে আমার জীবনটা সমর্পণ করে রাখছি, যে মৃত্যুটা তার মাধ্যমে ইচ্ছাই হবে। তারপরে আপনি বিশ্বাস করবেন না, গত 3 মাস যাবৎ শুধু থ্রেটের কারণে আমি রমনা পার্কে যাইতে পারি না, অথচ গত 15 বছর যাবৎ আমি রমনা পার্কে হাঁটতাম। আমি শেখ হাসিনার আমলে প্রতি মুহূর্তে মনে করতাম, আমার স্ত্রীকে বলতাম, তুমি কিন্তু বিধবা হইতে পারো, আমার ছেলেরা কিন্তু এতিম হইতে পারে। ছেলেরা ডাকতে আনতাম, স্ত্রীকে আনতাম, রাত্রে পুলিশ আসলে তুমি দরজা খুলবা, আর ছেলেরা তোমরা ঘুমায় থাকবা। আমাকে যদি ধরে, আমি প্রথমে ডাইন হাতটা বাড়ায় দিব, দিয়া বলবো আগে চোখটা বাঁধেন, আমার বাঁধে আমাকে 2টা লাথি দেন, কারণ আমি কেন মুক্তিযুদ্ধ করছিলাম। শেখ হাসিনার আমলে আমি জানতাম আমাকে বাঁধা ওই কি ঘর বলে আয়না গড়ে নিতে পারে, কিন্তু একদম হত্যা করে ফেলবে এটা আমার মনে হইতো না। আজকের এই প্রেক্ষাপটে আপনার সাথে আমি কথা বলতেছি, এত রিস্ক নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না রিস্কটা কত। 2 নম্বর হলো, এখন আপনার সাথে আপনি বলেন কি কথা বলবেন, আমি কি কথা বলবো? আমি বলবো মার্চ মাসের কথা। আজকে 2 মার্চ, এই দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার একজন কর্মী, ছাত্রলীগের কর্মী। বাংলাদেশ ছাত্রলীগে 5 জন লোককে বলা হতো পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবের আমি একজন। উনি যদি তখন আইসা থাকেন, আমার ভাই ইউনিভার্সিটিতে যদি 71 সনে আইসা থাকেন, আমি তখন MA ফাইনাল ইয়ারে পড়ি। মনিরুল হক চৌধুরী, আফতাব আহমদ, আফম মাহবুল হক, এইরকম আমাকে বলা হয়তো পঞ্চপাণ্ডবের আমি একজন। মানে যারা সংগঠিত করতো ঢাকা, কারণ আমি 116 নম্বর ইকবাল হল, যেখানে শাহজাহান সিরাজ সাহেব যে রুমে থাকতেন। কত বছর ছাত্রলীগ করেছেন আপনি? কত বছর ছাত্রলীগ করেছেন? আমি ছাত্রলীগ করছি 64 সন থেকে। আমি 69 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আইসা, MA 116 নম্বর ইকবাল হল। আমি ফাইনাল ইয়ারে পড়তাম 71-এ, মুক্তিযুদ্ধ করে আবার আইসি। ফাইনাল পরীক্ষা দেওয়া হয় নাই, ফাইনাল পরীক্ষা দিয়ে চলে গেছি। চলে ওখানে গিয়ে শ্রমিক রাজনীতি করছি। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি যা দেখছি, আমি সম্পর্ক ছিন্ন করছেন কবে? আমি যেদিন বাকশাল হয়েছে তার 10 দিনের মধ্যে আমি সম্পর্ক ছিন্ন করছি। মসজিদের ধরে তার আগ পর্যন্ত তো আমি শ্রমিক রাজনীতি করছি। কাদের পক্ষে? আমি শ্রমিক লোক, আওয়ামী লীগের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষেই ছিলাম। শ্রমিক সংগঠন করে শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলাম। কোন ক্ষোভ থেকে আপনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেলেন? মানে কোন ক্ষোভ থেকে আপনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেলেন? খুব বললে আমি বলবো, তখনও রাজনীতিতে যেটা আমি আশা করছিলাম, আমি সবসময় কথাটা বলি, আমার সেই স্বপ্নটা পূরণ হয়নি মুক্তিযোদ্ধা হিসেবে। কারণ আমার মনে হয়েছে 72-এ প্রথম দিন থেকে ট্রেনটা ব্যতিক্রম বা ভুল লাইনে উঠছিল। এই কথাটা আমি সব জায়গাতে বলি, ভুল লাইনে উঠছিল। যদিও আমি বঙ্গবন্ধুর ব্যাপারে আমার এই কথাটা বলাটা অনেক বেশি হয়ে যায়, মানে বড় কথা হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে, কারণ আমি ছাত্রলীগের রেডিকেল লাইনের লোক, সিরাজুল আলম খান, আমি সেই লাইনের লোক। কাজে আমাদের চিন্তাটা ছিল একটা জাতীয় সরকার হোক, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত আমি আবার তাদের সাথে যাইও নাই বঙ্গবন্ধুকে ছাইয়া। সব আমার বন্ধুরা জাসদ করছে, কিন্তু আমি করি নাই। একমাত্র ময়মনসিংহ জোনে মুজিব বাহিনীর কমান্ডার, জেলা কমান্ডারের মধ্যে আমি বঙ্গবন্ধুর সাথে রইলাম। আর সব কিন্তু নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ সদরের সমস্ত মুজিব বাহিনী কিন্তু চলে গেল জাসদে। আমি গেলাম না। কেন গেলেন না? গেলাম না এই কারণে, আমি রব্বাইকে বললাম যে, রব্বাই বললো তুই যাবে না, রব্বাই এখনো জীবিত আছে। রব্বাই বললো তুই তো আমাদের লোক, তুই দেরাদুনের ট্রেনিং করা, তোরে কমান্ডার বানাইছি, তুই আমাদের সাথে আয়। আমি বললাম আপনাদের সাথে আসবো যদি বঙ্গবন্ধু আপনাদের সাথে থাকে। বঙ্গবন্ধু প্রতি আপনার খুব ভালোবাসা ছিল? হ্যাঁ, নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখনো আছে?
এখনো ভালোবাসা নিশ্চয়ই আছে, কেন থাকবে না? আচ্ছা, নিশ্চয়ই আছে। এটা কি আমি কি ভয় করে কাউকে? আমি তো বলছি, ওই যে আমি দেখাইছি না যে বঙ্গবন্ধুর এই আঙ্গুলটা টাই না কেউ সোজা করতে পারবে না, বা সোজা আঙ্গুলটা কেউ বাঁকা করতে পারবে না ইতিহাসে, কথাটা তো আমি বলছি। আমি সবাই জানে এটা, আমার এই বিএনপিতে থাইকে এই কথাটা তো আমি বলছি। তাহলে দল ছাড়লেন কেন? সেই দল, হ্যাঁ, সেই দল কেন ছাড়লেন? আমি তো সেই দল ছাড়ি নাই, সেই দল আমাকে ছাড়ানো হয়েছে। শেখ হাসিনা আসার পরে আমি বললাম রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেন্ট্রাল। দ্বন্দ্ব হইল। কোন সনে এটা? 81, 82, 83। আচ্ছা, তারপরে কি হলো? দ্বন্দ্ব হইল, ডিফারেন্স হয়ে গেল। সেই ডিফারেন্সে একটা পর্যায়ে গিয়ে একদম দল ছাইরে চলে গেলাম। হইল না, আমি শেখ হাসিনার সাথে রাজনীতিটা করতে পারি, উনি আমাকে বুঝতে চাইল না, আর আমি উনার রাজনীতিটা পছন্দ করতে পারলাম না, যেটা এখনো পারি না। মানে অপছন্দ। এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা এক করে দেখলে আমি খুব দুঃখিত হব। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ভিন্ন জিনিস। আচ্ছা, কাজে আমি ওই যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কই, তার পিছনে যদি বঙ্গবন্ধুর ছবি ভাসে, এই অপরাধটা তো আমার না। তার পিছনে যদি মৌলানা ভাসানীর ছবি ভাসে, যদি উসমানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুলের ছবি ভাসে মুক্তিযুদ্ধ করলে, আমি কি অপরাধ? আমার কি অপরাধ? ছবি তো ভাসতো একটাই। হ্যাঁ, ছবি তো ভাসতো একটাই, আমরা দেখতাম সবসময় পিছনে। সেটাই, সে কে ভাষায় তো আমি জানি না, কিন্তু পলিটিক্স ইজ এ গেম, ইট ইজ নট এ স্পোর্টস। সেই গেমে আপনার অবস্থান কি? আপনি কি এখন? না, আমার অবস্থা না। সেই গেমে যারা ছিল, আচ্ছা, পলিটিক্যাল গেম যারা ছিল, সামরিক গেম যারা ছিল, গেমে খেলছে, সবারই অবদান আছে। কেউ কারো 11 জন সেক্টর কমান্ডার, উসমানী সহ জেনারেল জিয়াউর রহমান, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আপনি কাউকে তো, বা যার যারা পাওনাটা তো বুঝাই দিতে হবে, তো হবে না। আপনি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন শেখ হাসিনার সাথে আলাপ টালাপ হয়েছে, কথাবার্তা হতো? না, আমি যেদিন তাকে ছেড়ে গেছে, তারপর আর একদিনের জন্য 1981 সনের পরে আজ পর্যন্ত একদিনের জন্য আলাপ হয়নি তার সাথে। তার আগে কথা হয়েছে? অবশ্যই। আমি হ্যাঁ, তার আগে কি কথা হয়েছে আপনার সাথে? না, 81 সনে ছাত্রলীগ করার সময় কথা। তারপর তো আমি আবার আওয়ামী লীগে ব্যাক করলাম, রাজাক সাবরা হইলো ব্যাক করলাম, এমপি হইলাম, চললো, কিন্তু কোনোদিনই মিল হয় নাই আমাদের মধ্যে। জি, আমরা একটু আলোচনা আসবো। শেষ একটা কথা বলে শেষ করবো। আমি যে কথাটা বলতে চাই, এটা মার্চ মাস। আজকে আলোচনাটা মার্চ মাস দিয়ে স্বাধীনতা দেওয়া শুরু হইলে জিনিসটা হইতো, সুন্দর হইতো। এই কারণে যে বাংলাদেশটা কিন্তু এই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় আছে, যেটা আজকে অস্বীকার করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটা অস্বীকার। কাজে এইটা সিরিয়াসলি, আমি ওই যে আপনি যে কতগুলা টপিকস দিছেন, এগুলো তো হলো বাই প্রোডাক্ট। আসল প্রোডাক্ট হলো আপনি মুক্তিযুদ্ধ স্বীকার করেন না, মুক্তিযুদ্ধের বাইরের মানুষ। দুইটা ডিফারেন্স হবে এখানে বাংলাদেশে এখন খুব ক্লিয়ার। ক্ষমতায় যাওয়ারও প্রশ্ন নাই, বিরোধী দলে থাকারও প্রশ্ন নাই। এখন প্রশ্ন আসবে, আপনি দেখবেন, আমি বইলা গেলাম, আমার বয়স 77 বছর, আমি 61 বছর যাবৎ পলিটিক্স করি। আমার দুইটা চোখ যদি অন্ধ না হয়ে থাকে, আমার বিবেক যদি বন্ধ না হয়ে থাকে, তাইলে এই দেশ দুই ভাগে যেদিকে যাচ্ছে, এই দেশ দুই ভাগে গিয়ে দাঁড়াবে। একটা হলো 71-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল কিনা, নাকি 47 আর 24 সঠিক, আর 71-টা এমনি একটা ঘটনা হয়েছিল, ভাইয়ে ভাইয়ে মারামারি। এই জায়গাতে দেশটা যাবে। আমি হলাম 71-এর পক্ষ। নিশ্চয়ই আমরা একটু পজিটিভ এবং আমরা খুব আশাবাদী থাকতে চাই। নিশ্চয়ই আপনার অনেক দুঃখ বেদনা আছে। রমনা পার্কে আপনি এখন হাঁটতে পারছেন না, ভয় পাচ্ছেন। নিশ্চয়ই আমি আশা করবো এই ধরনের ভয় ভীতির ঊর্ধ্বে থাকা দরকার, কারণ এখন তো আয়নাগর থাকবার কথা নয়, এখন তো গুম খুনের রাজনীতি থাকবার কথা নয়। কিন্তু তারপরও আপনাকে কেন এই রমনা পার্কে সকালবেলা আপনার হাঁটতে গিয়ে আপনাকে শঙ্কিত হতো, সে বিষয়ে নিশ্চয়ই রাষ্ট্রের পক্ষ থেকে বিবেচনা নেবার অনুরোধ করছি। আমি এটা শেষ প্রশ্ন করে আমি আমার প্রিয় শিক্ষক প্রফেসর নুরুল আলম ব্যাপারের কাছে যাব। আপনি শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেছেন, অনেক কথা বলেছেন, আপনি সে দল করেছেন। আপনি কি তার রাজনৈতিক সময়কার কোনো ত্রুটিকে আপনার কাছে মনে হয়? যেটা বলছিলেন, বাকশালের কথা বলছিলেন, বা অনেকগুলি গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল, যেহেতু বাকশাল পিরিয়ডটা 25শে জানুয়ারির পরে, ত্রুটিগুলির মধ্যে 15 আগস্ট পর্যন্ত কোনো ত্রুটি কি আপনার দৃষ্টিতে আসে, যে তার সময়কার বা তার নিজের কোনো ত্রুটি আপনার মধ্যে আপনি আলোচনা করতে চান কি? আমি ত্রুটি না থাকলে তো 15 আগস্ট ঘটতো না। আমি তো এক কথায় উত্তর দেব। কি কি ছিল ত্রুটি মনে হয় আপনার কাছে? সেটা আমি বলবো না এখন, আমার যেদিন বলার দরকার সেদিন বলবো। কারণ এই দেশে এখন অনেক কিছু আসতেছে, যেটা এখন আর শেখ মুজিবুর রহমানের সমালোচনা যারাই বলুক, শেখ মুজিবুর রহমান তো খুব খারাপ মানুষ বলুক, তবে সে 6 দফা দিছে, সে আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়ছে,
সে বলছে দিল্লি পিন্ডি না ঢাকা, পাঞ্জাব না বাংলা। এগুলো খুব বাজে কথা। তো তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জল, এগুলো তো খুব, এগুলো শিখায় তো আমাদেরকে। ওই যে পাকিস্তানের এখন জামাত ইসলামের আমিরে জামাত পাকিস্তান, তার নাম হইল নাইম, হাফিজ নাইমুর রহমান। সে বলছে তার কাউন্সিলে যে আপনারা অপেক্ষা করেন, বাংলাদেশ যারা করছিল তারা তাদের ভুল বুঝতে পারছে, তারা এখন আমাদের সাথে এসে যোগদান করবে। এটা কাউন্সিলে বক্তৃতা করছে। এই যে কাজে আমি এখন এখানে শেখ মুজিবুর রহমান লইয়া বা জিয়াউর রহমানের ত্রুটি বিচ্ছুতি নিয়ে বসবো না, আমি বসবো ভিন্ন জিনিস নিয়ে। আমি বসবো মার্চ মাস না, যেহেতু আপনি একেবারে অনেক অভিজ্ঞতা আছে সে কারণে বললাম যে বাকশালের সময়টা কি হয়েছিল। আপনি বাকশালের সময়টা আমি ছিলাম না, না মানে সেই সময়কালটা টোটাল ব্যাপারটা আমি ছিলাম না, বাকশালের সময়টা আমি ছিলাম না। এবং বাকশালের সময়টা সমালোচনা করা নিশ্চিতভাবে মানুষ করবে, আমি করব, সবাই করব, কিন্তু দিস ইজ নট দ্য টাইম টু আচ্ছা ক্রিটিসাইজ। এইটা সময় না, এইটা এই প্রসঙ্গ না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনার কাছে ফিরবো এবং আপনার এক গুণমুগ্ধকর বক্তব্য শুনবার জন্য দর্শকরা নিশ্চয়ই অপেক্ষা করছে। প্রফেসর নুরুল আমিন স্যার, আমি সরাসরি আপনার ছাত্র নয়, কিন্তু আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে দিচ্ছিলেন, আমি আজকে নতুন প্রজন্মে যারা নতুন রাজনৈতিক দল করেছে, যারা আমাদেরও অনুজ রয়েছে, তারা অনেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 90-এর সেই গণ উত্তাল আন্দোলনের কথা তখন কিন্তু জানে না। তখন তো ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, 10 জন ছাত্রকে জড়ো করাও কিন্তু খুব কষ্ট ছিল। আমরা চিঠি লিখে বা কোনোভাবে মেসেজ দিয়ে জড়ো করতাম। সে সময় প্রথম আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরশাদ বিরোধী আন্দোলনে প্রথম ক্লাস বর্জন আপনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন এবং সেই ক্লাস বর্জনের ছবি পরের দিন পত্রিকার প্রথম পাতা ছাপা হয়েছে, আপনার ক্লাস বর্জন করেছেন। আপনি কি সেই 90-এর গণ আন্দোলনের সময় শিক্ষকদের পক্ষ থেকে সেই আন্দোলনের কথাগুলো একটু বলবেন কিনা? এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, আমাদের যারা নতুন রাজনীতিতে আসছে, যারা আসবে বা আমাদের সন্তানরা কিভাবে দেখবে, আপনি সেই কথাগুলো যদি একটু স্মৃতিরোমন্থন করেন। হ্যাঁ কিরণ, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি এমন এক সময়ের কথা তুলছেন যেটা জাস্ট আমিও অনেক সময় ভুলে যাই, আর এই বিষয়গুলি অনেকে তুলতেও চাচ্ছে না। আমি বক্তব্য রাখার পূর্বে জাস্ট আমার বিভাগের বড় ভাই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে অভিনন্দন জানাচ্ছি তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, এবং খুব ভালো বলেন। এখন অবশ্য তিনি নিজেই বলছেন কিছু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, কিন্তু আগে আমিও মুগ্ধ হতাম, এত সুন্দর সুন্দর বক্তব্য দিতেন। আওয়ামী লীগের ইতিহাস যখন তুলে ধরতেন, আমার মনে হয় অনেক লোক তার ভক্ত হয়ে গিয়েছে। এখন অবশ্য ভক্তকুল তার ভাষায় দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। যাক, এ বিষয়ে আমরা পরে আসব। আপনার বিষয়টি যে প্রশ্ন করলে খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা এই সময় একদম সুন্দরভাবে আলোচনা করা উচিত। কেন? ওই সময় শিক্ষক রাজনীতি কী ছিল আর এখনের শিক্ষক রাজনীতিটা কী। আমি অবশ্য ফজলুর রহমান ভাইয়ের মতো এমনভাবে রাজনীতিতে ইনভলভ না। আমি সাধারণত ঢাকা কলেজে যখন পড়তাম তখন আমার বন্ধুরা, খুব মেধাবী বন্ধুই, এরা বাম রাজনীতি করতে, বিশেষ করে ওই সময়টা একটু অন্যরকম ছিল। ওই বিশেষ করে চীনপন্থীদের একটা ইয়াংদের মধ্যে একটা ছিল, তো ওখানেও যারা আলাপ আলোচনা করতে ওই দিক থেকে এটা প্রভাবিত হওয়ার পরে এটা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম তখন এখানে এসে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারকে পেলাম, আহমদ শরীফ স্যাররা, জাস্ট এরা মোটামুটি দুটা তো ধারা ছিল তখন, মস্কোপন্থী আর পিকিংপন্থী। তো এই ধারাটার সাথে বেশি আমার যোগাযোগ হয়ে যায়। আর বিশেষ করে আবার আমাদের এলাকাতে আবার সিরাজ শিকদারের বাড়ি ছিল, যার জন্য বিশেষ করে বিভিন্ন দিকে একটাই হয়ে যায়। আর আমি না করলে আমার বন্ধুরা সাধারণত মনে করতো ওদের সাথেই আমি পরিচিত বেশি। আর আমাকে ওই সময় আমার বন্ধুরা বলতো চুপচাপ থাকে কিন্তু ওর সিদ্ধান্ত সে আপসহীন। আমার মনে এখন আমি চেষ্টা করি যে সিদ্ধান্তগুলো নেই, আমি সরতে চাই না, কারণ আমি ভেবেচিন্তে যেটা নেই। তো ওই সময় হঠাৎ ঘটনাটা ঘটলো, হঠাৎ করে কিভাবে আমি শিক্ষক সমিতিতে গেলাম অল্প বয়সে জয়েন করে। একটা ঐতিহাসিক ঘটনা ঘটে আমাদের প্রেক্ষাপটে। 86 সালে যখন নির্বাচনটা হয় এরশাদ সময়ে, এরশাদ সাহেবের সময়ে, তখন শেখ হাসিনা ওয়াজেদ বলছিলেন চট্টগ্রামের লাল দিঘির ময়দানে যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান। তাই আওয়ামী লীগ যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষকদের সাথে আলোচনা করার জন্য। ওই সময় আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অহংকার ছিল, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকরা কিন্তু আগে
নেতাদের নিকট যেত না, নেতারাই বিশ্ববিদ্যালয়ে আসতেন পরামর্শ দেওয়ার জন্য। এখন তো লোভ লালসা অনেক হয়ে গেছে, বিসি পুরো বিসি বিভিন্ন হওয়ার জন্য ওখানে দৌড়াদৌড়ি করে। তা আসার পর আমার বন্ধুরা বললে খালেদা জিয়া আসছে, ওই সময় জাস্ট তার বক্তব্য শোনার জন্য সবাই দেখার জন্য গিয়েছি, সত্যি কথা যেটা। আর হওয়ার পর আলোচনা শুরু হলো, খন্দকার মোশাররফ স্যারের পাশে আমি বসা। এমাজউদ্দিন স্যার বক্তব্য দিলেন এমনভাবে যে নির্বাচনে যেতে হবে, না হলে বিএনপি শেষ। আর তারই 1 মাস আগে আমি পাকিস্তান সফর করে আসছিলাম ওই নির্বাচনটা দেখার জন্য, যে নির্বাচনের মাধ্যমে বেনজির ভুট্টো ক্ষমতায় গিয়েছে। তো ওই আলোকে এবং আমার যা অল্পকালীন রাজনৈতিক যে পটভূমি আমার জীবনে, সেই ক্ষেত্রে আমি চুপচাপ রয়েছি। হঠাৎ করে খন্দকার মোশাররফ স্যার বললেন, নুরুল আমিন একটু বলবা না কিছু? তা আমি বললাম, আমার শিক্ষক এমাজউদ্দিন স্যার বক্তব্য রেখেছে নির্বাচনে যাওয়ার পক্ষে, উনি সুন্দর বলতেন, আমি তো বিপক্ষে বলবো, কেমন দেখা যায়। হ্যাঁ, তো বললো যে তুমি বলো, হ্যাঁ যা পারো বলো। তখন আমি বক্তব্য শুরুতে আমি বললাম, যে বক্তব্য দিব এটা আমার স্যারের বিপক্ষে যাবে, আমি আশা রাখি স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা বক্তব্য দিয়ে শুরু করা কিভাবে যেন আমার 30 মিনিট বক্তব্য হয়ে গেল। এবং বললাম বিএনপি উপস্থিত তখন, আচ্ছা, খন্দকার মোশাররফ উপস্থিত, মেজর মুস্তাফিজুর রহমান সাহেবরা, এরা অনেকেই ছিলেন। তা আমি বললাম যে বিএনপি যদি যায় নির্বাচনে 14টা আসন দিবে, 15টা আসন দিতে পারে হোসেন মোহাম্মদ এরশাদ, এবং আমার মনে হয় বিএনপি যমনিকাপাত ঘটবে। হ্যাঁ, এইভাবে একটা বক্তৃতা, ওই বয়সে যা হয় একটু জ্বালাময় বক্তৃতা হয়ে গেল। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া নেমে আসলেন দোতলা থেকে নিচে, দরজার সামনে দাঁড়িয়ে, ম্যাডাম দরজার সামনে ছিল, মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান দৌড়ায় গিয়ে আমাকে কোলে করে নিল, লম্বা ছিলেন তো, ম্যাডাম দাঁড়িয়ে আছে। তো খন্দকার স্যার বললেন যে নুরুল আমিন তাড়াতাড়ি যা, আমার ম্যাডাম কিন্তু দাঁড়ায় না কারোর জন্য, হ্যাঁ এখনো ম্যাডাম জীবিত আছেন, এটাও শুনলে ওইটা ইতিহাস মনে পড়বে। তা আমি গিয়ে দাঁড়ালাম, তখন সবাইকে বলে দূরে সরেন। তা আমাকে বলল, উনি প্রফেসর সাহেব হিসাবে অ্যাড্রেস করছেন, প্রফেসর সাহেব আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা আমি সব লিখে নেওয়াইছি, এবং আমি বলতেছি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হবে বিএনপি ইলেকশনে যাবে না। তো এটা বলার পর টিচাররা খালেদা জিয়া দেখাকে কথা বলতে দাঁড় করে, সবাই কি হয়েছে, তাই আমি বলছি বিএনপি ইলেকশনে যাবে না। হ্যাঁ ম্যাডাম এটা বললো, ম্যাডাম এটা বলছে তোমার খুশি করার জন্য, হ্যাঁ কারণ তুমি তো ওই লাইনে বক্তৃতা দিছ। পরে পেপারে দেখা গেল বিএনপি ইলেকশনে গেল না। আমি এই প্রসঙ্গটা উঠালাম কেন, এটা একটু প্রভাবিত করলো আমাকেও, এবং শিক্ষকরা মোটামুটি মনে করলো যে না একটু এই লাইনে রাজনীতি করে। আর ফলশ্রুতিতে পর নির্বাচন হলো, আমাকে দাঁড় করালো, আমি ভালো ভোটে জিতে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে জেতার সময় ইয়াজউদ্দিন স্যার ছিলেন সভাপতি, আমি মানে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করলাম পুরো 10টা মাসের মতো। এখন ওই সময়টা কিন্তু আন্দোলনটা আমি একটু এইভাবে বিশ্লেষণ করব, ওইটা কিন্তু পেশাজীবীদের একটা ভূমিকা ছিল 90-র অভ্যুত্থানে। কারণ ওই সাহসটা কিভাবে হলো যে আপনি ক্লাস বর্জন করলেন? এবং এটা একটা আমি বলি কীভাবে, সেটা একটা ঐতিহাসিক ঘটনা, একদম সত্যি ঘটনাগুলি আমি এখানে বলতেছি। ঐতিহাসিক ঘটনা, এর আগে একটা ঘটনা ঘটে গেল, যেটা ওইখানে কিন্তু তখন সাদা দল, আমরা যারা সাদা, নীল দল, আওয়ামী লীগ, অন্য যারা ছিল বিএনপিপন্থী বা চীনপন্থী যারা একসাথে করতো, একটা সম্পর্ক ছিল। এই যে স্বৈর শাসনের বিরুদ্ধে সবাই কিন্তু এক হয়ে গেল। এবার যেটা হয় নাই, এবার দেখবেন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর লীগ, টোকাই লীগ, সলিমুল্লাহ খান সাহেব যেটা বললেন, এই এলিমেন্ট হয়েছে। এবার যে ভূমিকা পালন করছে এটা কল্পনা করা যায় না, এত বিতর্ক শিক্ষকরা। তো হওয়ার পর একটা ঘটনা ঘটলো, যখন ওই আপনার ইস্যু হয়ে গেল, এর মধ্যে জাস্ট ওই ছাত্র হত্যা হলো, জাস্ট এটা হয়েছে অক্টোবর মাসের দিকে একটা ঘটনা ঘটলো। তার আগে তো একবার আন্দোলন উঠে আবার নামে, এটা আন্দোলনের নিয়মই, জিগজ্যাগ হইতে চায়। তো এইটা হওয়ার পরে আপনার এর মধ্যে আমরা দেখলাম যে এই ছাত্ররা মিছিলে নেমে গেল, বিভিন্ন হল থেকে, হলে শাহবাগ কেন্দ্রিক যে হলগুলো ছিল। তা আমি আমার বাসাটা ওখানে ছিল, আমাকে ছাত্ররা ধরে নিয়ে গেল। তা আমাকে প্যান্ট পরার সুযোগ দেওয়া, হ্যাঁ না স্যার তাড়াতাড়ি চলেন, একটা স্যান্ডেল পাইক দিয়ে আমাকে ধরে নিয়ে গেল শহীদ মিনারে, বলো সবাই আছে, সিরাজুল ইসলাম চৌধুরী স্যার আছেন, তারপরে ইসে আছেন ইয়াজউদ্দিন স্যার আছেন, আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেবরা, ফায়েজ সাহেবরা, আমরা একই সাথে ছিলাম। দুপক্ষে আওয়ামী লীগের শিক্ষক, বিএনপির শিক্ষক গেল। ওখানে বসে জাস্ট আমার বক্তব্যটা একটু বিপ্লবী হয়ে গেছিলো,
বিপ্লবী হয়েছিল আমি মাওলানা সত্যি স্বীকার করি। এখানে মাওলানা ভাসানীর একটা বক্তব্যকে আমি উল্টে অন্যভাবে ঠিক রেখে বক্তব্য দিলাম। ওই সময় হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব সিন্ডিকেটের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিল। তখন এখানে দাঁড়ায় আমি বললাম, কারণ মাওলানা ভাসানী ভাষা আন্দোলনের সময় একটা বক্তব্য দিয়েছিলেন, ওইটাই আমি অন্যভাবে বললাম, প্রয়োজন হয় ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিব, পিচঢালা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিব, তথাপি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশকে বাতিল হতে দেব না। অর্থাৎ আমরা ক্লাস বর্জন করব, এখান থেকে ক্লাস বর্জন করা হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের অধিকার আদায় করতে পারবো ততক্ষণে ক্লাসে যাব না। তো এই ধরনের বক্তব্য হয়ে যাওয়ার পরে আমার ওখানে যারা ছিলেন তারা বললো, তোমাকে তো এটা বলা হয় নাই। তাই আমি বললাম, আমি তো বলে ফেলছি। কারণ ওই যে বলা হয়ে গেছে স্পিডটা, ওইটা আপনার অন্যান্য পেপারগুলোতে ভালোভাবে শিরোনামটা ইত্তেফাকে, বিশেষ করে ইত্তেফাকে, আমি এটাই বলতাম, ইত্তেফাকে এই বক্তব্যটাই দিচ্ছে। এখন আছে আমি যেটা বক্তব্য দিছি, প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিব, তথাপিও ওই 1973 সালে অধ্যাদেশ বাতিল করতে দেবো না। ওইটাকে যদি আমি আপনাকে এখানে ব্যাখ্যা করি, মাওলানা ভাসানী ভাষা আন্দোলনে যখন ছাত্ররা মারা যায়, মাওলানা তখন ঢাকা ছিলেন না, একটা পর্যায়ে এসে শুনে তিনি গ্রামে গঞ্জে যেখানে যেতেন সেখানে বক্তব্য দিতেন। দেখে এলাম ঢাকার পিচঢালা রাজপথে মানুষের মাথার ঘিলু শামুকের ঘিলুর মতো পড়ে আছে। ওই যে ফজলু ভাই যে বক্তৃতা দেয় গ্রামে গঞ্জে উৎসাহিত করার জন্য, ওই বক্তৃতাটা কিন্তু দারুণ প্রভাবিত হয়েছিল। ওই সময় আমি ওইটাই লাগাই দিয়েছিলাম, এখন দেখা গেল সব বন্ধ হয়ে গেছে এবং কাজে লেগেছিল। এটা বিপ্লব অভ্যুত্থানের সময় আমরা যখন ছাত্র ছিলাম আমাদের দারুণভাবে সেটি আমরা মনে করি যে আপনি তখন ক্লাস বর্জনের ডাক দিয়ে পত্রিকার শিরোনাম হয়েছিলেন এবং সেটি তরুণ প্রজন্ম মনে রাখবে। আমি ফজল রহমান একটু অবিচার করছি আপনার প্রতি, সময় না দিয়ে, সময় নিশ্চয়ই আপনাকে দেওয়া হবে, কারণ আপনার কথা শুনবার জন্য আমার টেলিভিশনের দর্শক, অনেক দর্শকরা, আমার ভাই কিন্তু অনেক চমৎকার বলেন। আমি স্মৃতি রোমন্থন করলাম এই কারণের জন্য যে স্বৈরাচার পতন, এরশাদের পতন এবং এই জুলাই বিপ্লবের পতন সবগুলি কিন্তু আলোচনায় আসবে। আপনি নির্ভয় কথা বলবার চেষ্টা করেন, আপনাকে আসলে এভাবেই মানুষ পছন্দ করে যে আমি জানি না ব্যক্তিগত জীবনে আপনি কতখানি নিজকে আরো বেশি উৎসর্গ করতে চান, কিন্তু আপনার এই বক্তব্যগুলো মানুষের কাছে ভালো লাগে, যার পক্ষে যাক যার বিপক্ষে যাক না। আমরা প্রিয় দর্শক কথা শুনবো এবং আমাদের সাথে তারকা অতিথি রয়েছেন, যিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী। দুজনেই আবারও থাকবেন, আমরা ছোটটা বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা নতুন রাজনৈতিক দল আসন নির্বাচন নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আমি আগেও বলেছি একজন তারকা অতিথি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী। আমরা আপনার কাছে একটু শুনতে চাই, কালই তো আমরা নতুন রাজনৈতিক দলের আমরা দেখলাম যে তারা গঠন করলো এবং পরশুদিন শুক্রবার, তো সেই রাজনৈতিক দলের মধ্যে কয়েকটা বিষয়, যে বিষয়গুলো নানাভাবে মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই যে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতাদের তাদের বক্তব্যের মধ্যে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, ইনকিলাব জিন্দাবাদ এইসব কথা বলবার চেষ্টা করেছে। ভারত এবং পাকিস্তানপন্থী নয়, নিশ্চয়ই তারা বাংলাদেশপন্থী হওয়ার কথা বলেছেন। আপনি এই কথাগুলোর মধ্যে কোনো বিশেষ বিশ্লেষণ আপনার আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরা আমাদের সন্তানের মতো। যে ছেলে মানে যাকে এখানে প্রেসিডেন্ট করা হয়েছে বা আহ্বায়ক করা, তার 98 সনে তার জন্ম। 98 সনে প্র্যাকটিক্যালি আমি একজন বৃদ্ধ মানুষ, তখন আমার বয়স 51। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করতে। ওর জন্ম 98 সনে। আমার বড় ছেলের বয়স 44-এর উপরে। আমার বড় ছেলে, ছোট ছেলেও ব্যারিস্টার, একেবারে সবচেয়ে ছোটটা যেটা। কাজে এইসব সন্তানদের বিরুদ্ধে কথা বলতেও খারাপ লাগে। এরা যেটা শুরু করছে, 1 নম্বর এদেরকে খুব ভালোভাবে কেউ না কেউ ট্রেনিং দিচ্ছে। গত 4-5 বছর কোনো কালো শক্তি এদের পিছনে আছে, যারা মুক্তিযুদ্ধ মানে না। বাংলাদেশটা তাদের কাছে খুব গ্লানিকর একটা ব্যাপার হয়েছে, কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে হেরে গেছে। এটা কোনোদিন তারা ভুলতে পারে নাই বলে এটা প্রতিশোধমূলক ভাবে তারা অনেকভাবে চেষ্টা করে। এটার একটা পর্যায়ে এসে দাঁড়াইছে কিছু সন্তানকে, আমাদের কিছু ব্রিলিয়েন্ট সন্তান, এরা কিন্তু একটা পর্যায়ে খুব ব্রিলিয়েন্ট সন্তান, সব দিক থেকে না,
তাদের সাহসিকতার দিক থেকে, বাস্তব জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, বিবেচনা দিয়ে এরা খুব, ওই যে ছেলেগুলো, এদেরকে আমি এইটা বলবো ভেরি স্মার্ট বয়েস, কিন্তু চেতনার স্তরে তারা অন্যদের চেতনা গ্রহণ করছে। আজকের আধুনিক চেতনা তারা গ্রহণ করে নাই, করলে সেকেন্ড রিপাবলিক যে কথাটা, এই কথাটা তারা বলতো না। সেকেন্ড রিপাবলিক মানে আগের আমি কিছুই মানি না, আমি মুক্তিযুদ্ধ মানি না, ৭২-এর সংবিধান কিছুই মানি না, অথচ দুইটা জিনিস হয়েছে লক্ষ লক্ষ লোকের রক্তের উপর দিয়া, এই দেশের মানুষের বাড়িঘর উপর অনেক কিছু হয়েছে, ছেলেরা কিছুই জানে না। বাঙালি জাতি একটা স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য যে জীবন দিছে, কম সময়ে এত জীবন কোনোদিন বাঙালি না, পৃথিবীর কোনো জাতি এইভাবে এত কম সময়ের মধ্যে এত লোক জীবন দেয় না, এত কষ্ট করে না। এই ছেলেরা এটাকে অস্বীকার করতে চায় খুব বুদ্ধিমত্তার সাথে, এবং তাদেরকে অস্বীকার করে না। এরা কিন্তু একটা কথা আছে, এক বৃন্তে দুটি ফুল, এরা কিন্তু এক বৃন্তে কয়েকটি ফুল, এটা এক জায়গার থেকে তারা সৃষ্টি হয়েছে, এক জায়গার থেকে একটা শক্তি। এখানে তাদের উৎসটা সব এক জায়গাতে, উৎসটা, সেই উৎসের কারণে তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে। কথাটা খুব সুন্দর, কিন্তু মানুষ ভিতরে গেলে পরে বুঝবে। এটা আমাদের সালাউদ্দিন আহমদ সাহেব বলছে, আমাদের স্থায়ী কমিটির সদস্য বইলে রাখছে শুধু, কিন্তু আমি আরো কঠিন ভাবে বলতেছি, সেকেন্ড রিপাবলিক যারা বলে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যদিও কইছে কালকে বিপদে পড়িয়া মুক্তিযুদ্ধের কথা পরশুদিন কইছে, এর আগে এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ ৭১ স্বীকারই করে নাই। এটা শুধু ফজলুর রহমানদের মতো কিছু মানুষ এই দেশে জীবিত আছে যারা জীবন দিতে চায় মুক্তিযুদ্ধের জন্য, উপায় নাই তাদের, সেই কারণে তারা এখন বিপদে পড়ে মুক্তিযুদ্ধটা বলে, নাহলে এটা বলতো না, এটা এরা শেষ করে দিছিল। এই যে ঢেউটা তারা আসছিল, ওই ঢেউটার সামনে গিয়ে দাঁড়াইছিলাম আমাদের মতো কিছু পাগল, যে এই ঢেউ আঘাত করতে দিব না, রাজাকারের ঢেউ, আলবদরের ঢেউ এই দেশে আঘাত ওইভাবে করতে দিব না। যে কারণে সেকেন্ড রিপাবলিকটা কি চায় তারা? সব সংবিধান সব বদল করে ফেলবো। আমি দেখতেছি তারা বাংলাদেশের নামটাই প্রথম বদলেছে, যদিও তারা বলতেছে যে একটা কমিশন বদলেছে, কমিশনের নেতার নাম হইল আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ, একজন প্রফেসর। তাকে আমি জ্ঞানে বুদ্ধিতে আমি তাকে ছোট মনে করি না, কিন্তু বিবেচনায় আমি মনে করি তার এই কমিশনের চেয়ারম্যান হওয়ার কোনো ধরনের রাইট নেই তার, কারণ সে এই দেশের নাগরিকই না। 40 বছর এখানে ছিলেন, সে আমেরিকার নাগরিক। এরা নুরুল আমিন সাহেবের মতো, আমার ভাইয়ের মতো, যদিও বয়স আমার ছোট, আমার চেয়ে জ্ঞানে অনেক বড়, ফেরদৌস সাহেবদের মতো পলিটিক্যাল সায়েন্সের অনেক প্রফেসর আছে, আইনের অনেক প্রফেসর আছে এই দেশে, এখনো জীবিত বাংলাদেশে। তাদেরকে বাদ দিয়ে একটা লুকরি আইনা প্রথমে কথা হইল সংবিধানটা ছুঁড়ে ফেলাই দিব, সংবিধান খুব খারাপ জিনিস। আর ছেলেরা বললো ৭২-এর সংবিধান কবর দিয়া দিব। কথাগুলো খুব বুঝার চাষে, এই ভাষাগুলো খুব জেদের ভাষা, কিন্তু জেদ, ছুঁড়ে ফেলে দিব, কবর দিয়া দিব। আমি যদি বলি আমার কিরণ ভাইকে আমি চাকরি থেকে রাখবো না, আপনি দয়া করেন, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, এইটুক লেখলেই তো যথেষ্ট। আর যদি কেউ বলে ইউ উইল বি কিকড আউট ফ্রম হিয়ার, দুইটা তো দুই রকম, দুইটি এক জিনিস হবে, কিন্তু ভাষার ডিফারেন্স এইখানে। এই ভাষাটা যে তারা ব্যবহার করতে, এই ভাষাটাই হলো আর বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে মানে। কিন্তু এইখানে গিয়ে দাঁড়াবে, যেটা আমি আপনাকে বলি, এই ছেলেরা গিয়া একটা জিনিসের মুখোমুখি দাঁড়াবে, যেটা খুব বিপদ হবে যদি ইউনূস সাহেব যদি না বুঝে। তাদের গার্জেন হলো ইউনূস সাহেব, গার্জেন হলো ইউনূস সাহেব, এই ছেলেদের গার্জেন ইউনূস সাহেব, অথবা ছেলেরা ইউনূস সাহেবকে বানাইছে, যেটা ইউনূস সাহেব বলতে চায় যে ছাত্ররাই আমাকে বানাইছে। যে কথাটা ব্যাকরণ ভাবে উনি ঠিক বলেন নাই, উনার মতো মহাজ্ঞানী লোক এই দেশের ছাত্র জনতা কেউ তাকে অস্বীকার করে না। 18 কোটি মানুষ ইউনূস সাহেবের নাম আসার পরে হাত তুলে বলছে ইয়েস ইয়েস, হি ইজ আওয়ার লিডার, উনি আসলে পরে এই দেশ ঠিক হবে। সবাই তাকে চাইছে, কিন্তু উনার যে আজকের কর্মকাণ্ড, এটা দেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমাদের গ্রামে একটা কথা আছে, গড় নষ্ট বড় ভাই পাগল। যে ঘরের বড় ভাই পাগল থাকে, এই ঘর কোনোদিন ঠিক হয় না। আমি একটা ছোট্ট প্রশ্ন করে আমরা বিরতিতে যাবো আবার, সেটা হচ্ছে আপনি অনেক আলোচনা সমালোচনার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিলেন এবং সেখানে বললেন প্রফেসর ডক্টর ইউনূসকে 18 কোটি মানুষের সমর্থন দিয়েছে। নিশ্চয়ই আমরা মনে করি যে বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি,
তাকেও কিন্তু অনেক অপমান অপদস্থ নাজেহাল বাংলাদেশের মাটিতে হতে হয়েছে, যেরকম বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেল খাটতে হয়েছে, দুজনকে পানিতে ডুবানো, পদ্মায় ডুবানোর কথা বলা হয়েছে। আপনি কি মনে করেন এই জুলাই বিপ্লবে যাদের কথা বলছিলেন তাদের অবদান কি আপনি কিভাবে দেখবেন? এই যে আজকে যে নাহিদ সাহেবের কথা বলছেন, তারা ডিবি হেফাজতে ছিলেন, কি বললাম আমি অগ্রভাগে ছিলেন। ব্রিলিয়েন্ট ছেলে বললাম, এদেরকে ব্রিলিয়েন্ট ছেলে বললাম না তাদেরকে কিন্তু তাদের পিছনে যে শক্তি আছে সেই শক্তি যারা তাদেরকে চালায় তারা দিনে রাইতে একরকম না, তারা অন্তরে এবং বাহিরে একরকম না। একটা পর্যায়ে আইসা পড়তে পারে, মানুষ বলতে পারে যে একটা দেশে মুনাফেক ভালো না ফেসিস্ট ভালো, মুনাফেক খারাপ না ফেসিস্ট খারাপ, এই জায়গাতে আইসা পড়তে পারে। আপনি বলবেন একরকম, কাজ করবেন আর একরকম, মানুষকে ব্লাভ দিবেন আর একরকম, সামনে দেখাইবেন একদম আপনার মতো। আর এইরকম ওলি আল্লাহ নাই, এখন তো দেখি ওলি আল্লাহও ডাকে কাউরে কাউ, কোনো রাজনৈতিক নেতারা এরকম নাই। কিন্তু আমি জানি আপনি খুব খুব অন্ধকারের জীব হিসাবে কাজ করেন, আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন, খুব বিগ ক্লিয়ার। এই দেশে যে এখন যে ঝামেলাটা হইতেছে, এই ঝামেলাটার জন্য একটি রাজনৈতিক দল অনেক বেশি দায়ী। তারা তাদের পাওনার চেয়ে আকাঙ্ক্ষা এত বেশি অফুরন্ত হয়ে গেছে যে সব বাদ দিয়ে দিব। প্রত্যাশা অনেক বেশি, যে কারণে তাদের স্লোগান হইল 2 সাপের 1 বিষ, নৌকার দানে শেষ। অর্থাৎ নৌকা তো গেছি, নৌকা গেছে, আমিও চাই যাক। 10 বছর মাঝে আওয়ামী লীগ লিখতে পারবে না। আমি তো এই কথাটা প্রথম আমি বলছি। বাংলাদেশে আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা চিন্তা করে লাভ নাই। বাট হোয়াট অ্যাবাউট বিএনপি? যে জমিটা বিএনপির, বাংলাদেশে আন্দোলন করছে 15 বছর বিএনপি, চারা লাগাইছে বিএনপি, নিড়ানি দিছে বিএনপি, খেতে পানি দিছে বিএনপি, ধান হলুদ করছে বিএনপি। আপনি এসে 1 মাস কাটছেন, আপনি হলেন দাওয়াল। আপনার বাড়ি কোন এলাকায় আমি জানি না, আমার বাইরের লোকজন আমার এলাকায়, হাওয়ার এলাকায় দাওয়াল হিসাবে কাজ করতে। আপনি হলেন দাওয়াল। আপনি 8 টাকা মুড়ি খাটলে 1টা পাইবেন। এখন আপনি বলতেছেন আপনার এই সব, আপনি রাষ্ট্রের সমস্ত সহযোগিতা নিয়ে কান্না আসে ভাই। আপনি বাস আনেন রাষ্ট্রের, টাকা আনেন, লাল কার্পেট আনেন রাষ্ট্রের, স্টেজ করেন রাষ্ট্রের, টাকা পান রাষ্ট্রের, কইয়া আপনি কতগুলা যুবক আইসা বলতেছেন আমরা এই দেশ অকর্ম। আবার এই দেশের একজন চাকর যে চাকরি করে ইউনূস সাহেবের, সে বলতেছে তুমি বা প্রধানমন্ত্রী। কথাগুলো, আমাদের ছেলেরা প্রধানমন্ত্রী হবে, আমাদের মাথার উপরে থাকবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের প্রেক্ষাপটে যখন একজন চাকরিজীবী বলে ফেলে যে চাকরিজীবী হলো ইউনূস সাহেব, ইউনূস সাহেবের মুখপাত্র যখন বলে ফেলে তুমি হবা প্রধানমন্ত্রী, তখন তো সেইখানেই সন্দেহ যায় ডালমে কুচ কালা হে। জি, নিশ্চয়ই আমরা আলোচনা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এবং আমরা বীর মুক্তিযোদ্ধা মিস্টার ফজলুর রহমানের কাছ থেকে তার ক্ষোভ বেদনা। আমার খুব বেদনা না এটা। আচ্ছা, এটা সত্যি না, এটা বললেন না, এটা বললে আমাকে ছোট করো। আমার খুব বেদনা না, এটাই আমার বাস্তব, মানে বাস্তব বিশ্বাস এবং আমার বাস্তব উপলব্ধি। এটা আমার খুব, আমি উপলব্ধির কথাগুলো বলতে। নিশ্চয়ই এটা শেষ হয়ে গেছে। আমি বললাম আপনারা সামনে থাকলে দেশ শেষ হবে না। আপনারা একটু আবার একটু নিজেরা কথা বলেন, একত্রিত হন, পর্দার আড়াল থেকেও কথা বলেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমাদের দেখবেন আপনি সময় শেষ হয়ে যাচ্ছে, সবাই মিলে মিশে বসেন, আমার এখানে লেখা আছে সময়কে আমি শেষ কথা। নিশ্চয়ই সেটাই আহ্বান জানাবেন আপনি তো বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক বলিষ্ঠ যোদ্ধা। যেটি আপনি বলেন যে আওয়ামী লীগে ভালো মানুষ থাকতে পারে না, আপনি বলেন সবসময় থাকতে পারে। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, যারা সৃষ্টি করছিল তারা থাকতে পারে না। জি, আপনি এই কথা বলেছেন এবং আজকে কিন্তু আপনি আবারও রিপিট করলেন যে আওয়ামী লীগ না আবার অশব্দটি বাংলাদেশে থাকবে না। সুতরাং আমরা সবাই মিলেমিশে কিভাবে থাকতে পারি, সবাইকে বোঝানো কিভাবে যায়, সেটাই আমরা চিন্তা করবো। নিশ্চয়ই আমরা পরের আলোচনা আপনার কাছে সেগুলো শুনবো। প্রিয় দর্শক, আমরা আবারও একটা ছোট বিরতি রয়েছি, বিরতির পর আবারও অল্প সময়ের মধ্যে আপনার কাছে ফিরে আসছি। স্প্যানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপি নেতা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আমি অধ্যাপক নুরুল আমিন স্যার আপনার কাছে আসি। দুটা বিষয় নিয়ে প্রসঙ্গ আসছে। একটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ আসছে, রোডম্যাপের কথা আসছে, বারবার বিএনপির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে, অন্যান্য দলগুলো দিচ্ছে, জামায়াত ইসলাম মাঝে মাঝে হয়তোবা তাগিদ দেয়, আবার হয়তোবা তারা তাগিদটা কমিয়ে দেয়। ইসি বলেছেন যে নির্বাচন পিছালে নতুন বাংলাদেশের স্বপ্নে মানুষ পিছিয়ে পড়বে, একটা বক্তব্য দিয়েছেন। আরেকটি প্রশ্ন কিন্তু রেখেই আপনাকে আমি আমার প্রশ্ন শেষ করি, সেটি হচ্ছে কিছু মানুষ কিন্তু অনেকেই আওয়ামী লীগকে টিকিয়ে রেখে রাজনৈতিক ফায়দা নিতে চায়।
সবাই বলে যে কিছু কিছু মানুষ বলবার চেষ্টা করে একটা স্লিম আওয়ামী লীগ থাকলে কি অসুবিধা, ভাই যেরকম বললো নামক শব্দটি বাংলাদেশে থাকবে না, তো কারা এরকম চায় এবং সেই বিষয়ে আপনার বিশ্লেষণ? আমি আপনার প্রথম প্রশ্ন যে প্রথম অংশ এটা উত্তর আগে দিচ্ছি, পরে আমি দ্বিতীয়টায় যাব। নির্বাচন হচ্ছে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এটার বিশেষ করে প্রধান যে বৈশিষ্ট্যটি এটা হচ্ছে নির্বাচনটা। আর আমি বিভিন্ন টক শোতে বলে রাখি, সবসময় বলিও, যে আমাদের দেশে কিন্তু নির্বাচনটাকে কেন্দ্র করে আমাদের গণতন্ত্রকে ইলেকট্রাল ডেমোক্রেসি বলা হয়। একটা নির্বাচনমুখী গণতন্ত্রের সাথে অনেকগুলি ইনস্টিটিউশন আছে। নির্বাচন শুধু একাই গণতন্ত্র রক্ষা করে না, ওই ইনস্টিটিউশনগুলি, পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলি তাকে শক্তিশালী করে গণতন্ত্রের জন্য, যেগুলি আমার দেশে ছিল না। আর 15টি বছর যাবৎ বিশেষ করে দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। যার বয়স আজকে দেখেন আপনি 27 বছর, সে কিন্তু 3টি নির্বাচনে একটি তো ভোট দিতে পারে নাই, অর্থাৎ নির্বাচন থেকে বঞ্চিত ছিল। আর যার জন্য জাস্ট ওই পতিত সরকার, যেটা সবাই বলতে চাচ্ছে, ওই সরকারের প্রতি মানুষের একটি ক্ষোভ ছিল। তারপর গুম খুম হত্যা রাহাজানি যেটা চলছে, ফজলুর রহমান ভাই সাহেবরা যেটা সম্মুখীন হয়েছে, বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, ধান ক্ষেতের মধ্যে থাকতে হয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটে জাস্ট এই প্রশ্নটা এসেছে, যেটা গণতান্ত্রিক ব্যবস্থাটা কিভাবে শক্তিশালী করা যায় এবং সেটার মাধ্যমে কি করতে হলে প্রথমে একটা নির্বাচন ব্যবস্থা। তা আমি দেখি এখানে এই নির্বাচনটা সহজ থেকে কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। অর্থাৎ যারা একসময় এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একত্রিতভাবে আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, বেশি করেছে বিএনপি, এটা সত্যি কথা। বিএনপি যত কষ্ট করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, অন্যরা তত করে না, এটা ঠিক। তারপর হয়তো বা জামাত ইসলাম, ইসলামিক পার্টিগুলি আছে, কিন্তু সবচেয়ে বড় একটা অংশ বিএনপির গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেখানে কিন্তু এরা এই যে সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগ চলে দেওয়ার পরে কিন্তু এরা এক থাকতে পারে নাই, অথচ উচিত ছিল এক থেকে কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়া যায়, এটা কিন্তু পারে নাই এক থাকতে। তো এখানে আমি দেখি একটা খারাপ জিনিসটা যেটা দেখা দিয়েছে, নির্বাচন কমিশনার সাহেব যেটা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, মতের মিল থাকবে না, একসাথে যেতে হবে, এটাই কিন্তু গণতন্ত্রের বিউটি। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আপনার ডাইভার্সিটি ইন ইউনিটি। ইউনিটি হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা পরস্পর অনেকের ঐক্য থাকতে হবে, নেগেশন অফ নেগেশন। মার্কসিস্ট লেনিন যেটাকে বলেছে নেগেশন অফ নেগেশন, অর্থাৎ অনেকের ঐক্যটা থাকতে হবে। আপনাকে আমি আরও সহজ করে দিচ্ছি, হাইড্রোজেন গ্যাস জীবন নাশক, অক্সিজেন জীবনদায়ক। একটি বোতলের মধ্যে আপনি হাইড্রোজেন অক্সিজেন রাখেন, আটকিয়ে দেন, দুটা মারামারি করবে, মারামারি করে হয়ে যাবে ওয়াটার। ওয়াটার ইজ দ্য কম্বিনেশন অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, অর্থাৎ পরস্পর অনেকের ঐক্য হয়ে যাবে, বিপরীত ধর্মীর। এটি কিন্তু গণতন্ত্রের বিউটি। কিন্তু আমার দেশে কিন্তু এটা হয় না। এটা কি হয়, মারামারিতে চলে যায়, একদম গণতন্ত্র যতটুকু থাকে শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি দেখব যে এটা, এখন আমি কিন্তু আশাবাদী মানুষ, আমি বলবো এই এখনো সময় আছে, ওই ঐক্যটাই, অর্থাৎ যারা আগে আন্দোলনে ছিলেন মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করে। বিএনপি চাচ্ছে, আমি বলবো ইন্টারনাল অ্যাক্টরের মধ্যে বিএনপি বড়, বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনটা আগে হোক। এর মধ্যে আবার যারা আছে আরেকটি অংশ, ছোট বড় আপনারা সবাই জানেন, তারাও বলতেছে লোকাল গভর্নমেন্ট হবে। এই যে দুটো জিনিস দেখা দিল, এই দেখা দেওয়াটা কিন্তু আমি দেখবো দিনের সামনে কিন্তু আরও সুবিধা হবে। আরেকটা জিনিস কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠছে, কয়েকদিন যাবৎ বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন দেওয়া। তো এই যে একটার পর একটা যেটা দাবি উঠবে, সেই দাবিগুলিকে আমি দেখবো আরও অনেকের সৃষ্টি হয়ে যাবে, যার জন্য আমার মনে হয় আমরা যত আশাবাদী তার চেয়ে অন্যদিকে সরে যেতে পারি। আমি কিন্তু একটা সাক্ষাৎকারে মানব জমিনে অনেক আগে দিয়েছি, বিশাল বড় করে, 4-5 মাস আগে। তা আমি বলেছিলাম যে যখনই এরা ফেল করবে, তারপর কিন্তু অল্টারনেটিভ একটা পাওয়ার এসে যাবে। এটা বিএনপির জন্য অশুভ, ইসলামিক পার্টিগুলির জন্য অশুভ, আমাদের জন্য অশুভ। ওই পথ কিন্তু ওই দিকে ধাবিত হচ্ছে, কারণ ইন্টারনাল অ্যাক্টরস, এক্সটার্নাল অ্যাক্টরসরা এখানে আছেন, যারই ফলশ্রুতিতে রাজনৈতিক নেতৃবৃন্দেই সিদ্ধান্ত নিবে দেশটা কিভাবে চলতে হবে। আর নতুন যারা এসেছে, ফজলুর রহমান ভাই যেভাবে দিয়েছে, আমি তো টিচার
সেই হিসাব অন্য দিব। তাদের প্রতি আমার কিন্তু একটা আশাবাদ, কেন তারা বিশাল একটা কাজও কিন্তু করেছে। যেই কাজটা ফজলুর রহমান ভাই যেটা বললেন কিছুক্ষণ আগে, সব করছে, কিন্তু ধানটা কিন্তু কেটে গোলায় ভরতে পারে নাই বিএনপি, এটা কিন্তু অর্থাৎ ক্যাশ করতে পারে নাই, এইটা কিন্তু তারা ফিনিশিংটা দিয়েছে। এইটা কিন্তু আবার জনগণ চেয়েছিল, এদেশের মানুষ, বিশ্বাস করেন এদেশের মানুষ চেয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাক। তা না হলে এত লোক, ঢাকা শহরে কয়েক কোটি লোক নামছে, প্রতিটি গ্রামে নামছে, উপজেলায় নেমেছে, প্রতিটি জায়গায় মানুষ নেমেছে রাজপথে। অর্থাৎ এত অত্যাচার, অনাচার, গুম, খুন এমনভাবে বেড়েছিল, তারপর আইনের শাসন নেই। হ্যাঁ, ভাইয়াদের কোর্টে মনে করেন সুপ্রিম কোর্টে কি বিচারপতি রায় দিতে পারতো না, কোথা থেকে এরা আসছে, কী করতে এভাবে চলতো? এইভাবে তো চলতে পারে না। এই যারই ফলশ্রুতিতে এই পরিবর্তনটা এসেছে, সেইখানে এর একটা আশাবাদী হচ্ছে কি তারা ভবিষ্যতে কিছু পারবে কি না। এই যেমন সেকেন্ড রিপাবলিকের, এটা ফরাসি বিপ্লব থেকে নিয়ে আসছে তারা। ফরাসি বিপ্লবে আমরা যেটা দেখব 1789 সালে যেটা হলো, ওটাকে কিন্তু 84 সালে আবার একটা পরিবর্তন এসেছিল। আর এত মারামারি হয়েছিল 99 সালে, কিন্তু 10 বছর পরে হ্যাঁ আস্তে আস্তে শান্তিতে ফিরে আসছিল। এইগুলি দেখতে হবে আমাদের। তো সেখান থেকে কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে এসেছিল, হ্যাঁ, যে কনস্টিটিউশন কীভাবে, কোনটা কি, সেখানে আবার বুর্জোয়া বিকাশ হয়েছিল। আমি ক্লিয়ার, বুর্জোয়া বিকাশ না হলে কিন্তু গণতন্ত্র থাকে না। আর আমার এখানে হয়েছে কি, আপনার টাকা পয়সা সব চুরি করে বিদেশে পাঠিয়ে দেয়। এই যে লুটেরা পুঁজিপতি, এই লুটেরা পুঁজিপতিদের আমার ছোট ভাইরা কিভাবে কি করবে, আমি বারবার, আর আমার সাথে যোগাযোগ করেন তো দাদা, আমি বলে তোমরা পলিটিক্যাল ইকোনমিটাকে দেখো, সেটা কিন্তু কোনো কথাই নেই এখানে। তা আমি যেটা আপনাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি, সেটাও হচ্ছে যে আপনি আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা করেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে। হ্যাঁ, এটা আমি গুলশান পার্টি অফিসে গিয়েছিলাম প্রায় 1 মাস আগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, আরও স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন। আমি স্পষ্ট বলে দিয়ে আসছি, আমি বলছি যে দেখেন, এক্সটার্নাল অ্যাক্টর যার সম্পর্কে আলাপ হচ্ছে, বিশ্বাস করেন এদেশের মানুষ তাকে লাইক করে না। সুতরাং লাইক করে না, কখনো যেন আপনাদের আইডেন্টিফাই না করে আপনারা তাদের লোক। হ্যাঁ, তাহলে কিন্তু মানুষ এই ইলেকশনে জিতবে বিএনপি, আমি এভাবে বলছি। এই ইলেকশনে আপনারা জিতবেন, কিন্তু নেক্সট ইলেকশন এদেশের মানুষ এত পলিটিক্যালি কনসাস, একদম ধরে ফেললে আর হবে না। ওই গত অভ্যুত্থানটা কিন্তু এর জন্য হয়েছে, ওই এক্সটার্নাল ওই ফ্যাক্টরটা আর আওয়ামী লীগকে দেখতে পায় না, দুইটি মিলে একত্রিত হয়ে পুরো মানুষ নেমে গিয়েছিল। ফজলুর রহমান ভাই মাঠে ঘাটে যা বলছে, তখন কিন্তু উৎসাহিত করেছে। হ্যাঁ, এখন হয়তো ওই লোকগুলি ফজলুর রহমান ভাইয়ের কথা তারা মনে ভালোবাসে না। আমি ফজলুর রহমান স্যারকে দিয়ে শেষ করবো। স্যার, আপনি নির্মোহ কথা বলেন এবং নিজের বাস্তবতা থেকে কথা বলবার চেষ্টা করেন যে নিজের যেগুলো মানুষের ভবিষ্যতে হতে পারে, ঘটতে পারে, সেগুলোর কথা বলেন। একবার শেষ বিশ্লেষণে আমরা একটা ঐক্যের জায়গাটা তৈরি করার কোনো সুযোগ আছে কিনা? আমরা তো এই দেশটাকে ভালোবাসি, আপনি ভালোবাসেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের তরুণরা যেটা ফসল ঘরে উঠিয়েছে, আমরা একটা ঐক্যের কথা কীভাবে বলতে পারি? একমাত্র এটাই আমাদের সুসন্তান জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবে যদি সঠিক সিদ্ধান্ত নেয়, এবং এই সঠিক সিদ্ধান্তটা হইল আগামী ডিসেম্বরের মধ্যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পার্লামেন্ট ইলেকশন। এর বাইরে যত কথা আসবে, সমস্ত কথাগুলোই হইল অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের কূটকৌশলগত কথা। যেমন গণপরিষদ, কালকে দেখলাম ওই দলেরই একটা ছেলে সচিব হয়েছে, ওই ছেলেটা বলছে গণপরিষদটা কি? আমরা কি বাদ? তাইলে তো এই সরকারটাকে বলতে হবে যে তুমি এখন উইথড্র করো। তোমাকে 7 মাস আগে যে সংবিধানের অধীনে আপনি শপথ নিলেন, সেই সংবিধানটা আছে কি নাই? না থাকলে তো ইউনূস সাহেব নিজে হলো এখানে অবৈধ। যদি আমি অস্বীকার করি ইউনূস সাহেব যদি যে সংবিধান নাই, তার অর্থ হইল ওনারা তো বিপ্লবী সরকার করেন নাই। তাইলে এই সরকারটাকে যদি আপনি মানেন কনস্টিটিউশনে, তাইলে গণপরিষদ ইলেকশনটা তো হতে পারে না। গণপরিষদ ইলেকশন হলো দেশে যখন কোনো সংবিধান নাই, নতুন সংবিধান করতে হবে, তখন আপনার আসবে গণপরিষদ। ওই যে এমসিএ 70 সনের যেভাবেই বিতর্ক হোক, 72-এর
10ই এপ্রিল থেকে ধরে 72-এর 4টা নভেম্বর পর্যন্ত যে সময়টা, এটা ছিল গণপরিষদ, এরাই ওটা করছে। তারপরে আবার এরা বলছে ইয়েস উই ডু রিজাইন, এখন পার্লামেন্ট ইলেকশন হোক, কারণ তখন সংবিধান ছিল না, এখন তো একটা সংবিধান আছে। 1, 2 নম্বর যারা বলতেছে স্থানীয় সরকার, এমন ভাবে বলতেছে জামাতের মতো একটা দল যখন স্থানীয় সরকার ইলেকশন ছাড়া কিছু মানি না বলে, এর অর্থ হইল সমস্ত আওয়ামী লীগ যাদেরকে আপনারা পরাজিত কইছেন বলে এরা সব এখানে আইসা আবার গ্রামে গ্রামে বসবে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যেখানে মার্কা নাই, আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে এই লোকটা আওয়ামী লীগ না এই লোকটা বিএনপি? তাদেরকে দাঁড়াইতে দিবেন না আপনি? আওয়ামী লীগের না হয় 10,000 লোক বাইরে চলে গেছে, আওয়ামী লীগের ভোট কি 10,000? যারা থাকবে তারা ভোট দিবে না, আর আপনি তার কাছে গিয়ে ভোট চাইতে হবে না? আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। যখনই আপনি তার কাছে ভোট চাইবেন তখন তো আপনি তার কাছে দুর্বল হয়ে গেলেন। এই স্থানীয় সরকার ইলেকশন হলো পেছ লাগানোর কথা। শেষ কথাটা আমি আপনাকে বলি, আরো আছে কিন্তু সব, যেমন আনুপাতিক হারে নির্বাচন। অনেক অনেক আমি শেষ করে লাই, এখন সবাই মিলে বসতে হবে, সব ইউনুস সাহেব সবাইকে ডাকবে, ডাইকা বলবে আমরা যতটুকু নির্বাচন কেন্দ্রিক যতটুকু আমরা সংস্কার করতে সব একমত হই, এইটুক সংস্কার পরেরটা রইল পার্লামেন্ট ইলেকশনে যারা মেজরিটি হবে তাদের জন্য, তারা অন্যদেরকে সবাইকে নিয়ে সংস্কার করবে, আর আমি এইটুক সংস্কার করে গেলাম, ইলেকশন উইল বি হেল্ড। নির্বাচন তাইলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তি আসবে না, আমরা যার যার কথায় থাকবো। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আলোচনাগুলো, আমরা আসলে নির্বাচন এবং নতুন রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছিলাম এবং একটা ঐক্যের আমরা সুর দেখতে চাই। আমরা কোনোভাবে মনে করি না বাংলাদেশের যে ফ্যাসিজমের পরাজয় হয়েছে, এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেই যে অপশক্তি, সে অপশক্তি বাংলাদেশে আর ফিরে আসুক। সে কারণের জন্য আমরা ছাত্র বলি, রাজনৈতিক দলগুলো বলি, আমাদের নানা শ্রেণীর পেশার মানুষ বলি, প্রত্যেকে মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক যে পথযাত্রা, সে পথযাত্রাকে আরও বেশি বেগবান করবার জন্য একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ায় আমরা সকলের কাছে একটা অনুরোধ রেখে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন এবং আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারে আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আয়োজন এখানে শেষ করছি। খোদা হাফেজ।